তাহলে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে দ্য গ্রিন লিভস। দ্য গ্রিন লিভস, দ্য গ্রিন লিভস কার লেখা? গ্র্যাস ওগটের লেখা। গ্র্যাস ওগটের লেখা 1968-তে 1968-এ প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এখানে খেয়াল রাখার বিষয়, গ্রেস ওগটের এই যে শর্ট স্টোরিটা আমরা পাচ্ছি দ্য গ্রিন লিভস, ইট ইজ কালেক্টেড ফ্রম দ্য স্টোরিজ কল ল্যান্ড উইদাউট থান্ডার। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন জায়গা থেকে এই গল্পটাকে তোলা হয়েছে। ল্যান্ড উইদাউট থান্ডার, ল্যান্ড উইদাউট থান্ডার, এই বই থেকে এই গল্পটাকে তোলা হয়েছে। ল্যান্ড উইদাউট থান্ডার নামক বই থেকে এটা তোলা হয়েছে। ইট ওয়াজ পাবলিশড বাই ইস্ট আফ্রিকান পাবলিকেশন হাউস। ঠিক আছে, কেনিয়া, এটা কেনিয়ার একটা পাবলিশিং হাউস এটাকে প্রকাশিত করেছিল। ঠিক আছে, কোয়াইট ইন্টারেস্টিং। এখানে খুব ইন্টারেস্টিং গল্প পাবো। এই যে গল্পটা আমরা পাবো এখানে আফ্রিকান কনটেক্সটে, মানে আফ্রিকা, যে বিশেষ করে নাইজেরিয়া, এই বিশেষ করে কেনিয়ার যে দেশটা কেমন এবং আফ্রিকা, মূলত আফ্রিকার দেশগুলো কি রকম সেটা সম্বন্ধে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তাদের সংস্কৃতি, রীতি নীতি, ভাবধারা, তাদের মানে তাদের জীবন ধারণের ধারাটা সবকিছু মোটামুটি আন্দাজ করতে পারবো আমরা এখানে। ঠিক আছে, এবং কি এই গল্পগুলোর মধ্যে আফ্রিকাকে আমরা যেন আফ্রিকার রিয়েলিস্টিক পিকচার, বাস্তবচিত ছবি যেন আমরা দেখতে পাবো। ঠিক আছে, রাইটার সম্বন্ধে খুব একটা বলবো না। রাইটার অ্যান্ড দ্য পলিটিশিয়ান, ইনি পলিটিশিয়ানও ছিলেন। গ্রেস ওগট ইনি রাইটার ছিলেন, পলিটিশিয়ানও ছিলেন। 1930-এ এনার জন্ম এবং কি কেনিয়াতে। তো কেনিয়ান রাইটার, কেনিয়ার দেশের লেখক। ট্রেন্ড অ্যাজ এ নার্স হিসাবে ট্রেনিং হন ওয়াইল ইয়ং উমেন। হয়তো অনেকে ডাউট ছিল যে মেল না ফিমেল, তাহলে নিশ্চিতভাবে উনি মানে ইয়ং উমেন ছিলেন। ঠিক আছে, এবং ওগট ওয়ার্কড ইন উগান্ডাতেও কাজ করেছিলেন অ্যান্ড ইংল্যান্ডেও কাজ করেছেন বিফোর রিটার্নিং টু কেনিয়াতে আসার আগে উগান্ডাতেও ছিলেন এবং ইংল্যান্ডেও গেছিলেন। আচ্ছা, উগান্ডাতে একজন বিখ্যাত, এমনি তোমাদের গল্প করছি তোমাদের সাথে একটু, উগান্ডাতে একজন বিখ্যাত পলিটিশিয়ান ছিলেন, নাম কি কেউ বলতে পারবে? ইতি আমিন। লোকটার নাম কি ছিল রে? ইতি আমিন সম্বন্ধে একটা বিখ্যাত কথা আছে, মানুষের মাংস খেয়ে দিত। ঠিক আছে, উগান্ডা। তো উগান্ডা দেশটা ভয়ঙ্কর একটা দেশ, কি বুঝতে পারলে? উগান্ডাতে যাওয়ার আছে কারো? উগান্ডা দেশটা এমন একটা দেশ যেখানে লোকে যেতে ভয় পায়, বুঝতে পারলে? এখন অবশ্য অনেকটাই ঠিকঠাক আছে এবং উগান্ডাতে ইন্ডিয়ানদের সব ধরে ধরে বের করে দেওয়া হয়েছিল এই উগান্ডা দেশটা থেকে একটা সময়। তার কারণ ইন্ডিয়ানরা যখন ওখানে ছিল ওই দেশের অনেক উন্নতি করেছিল, কিন্তু উগান্ডাতে যখন এই ইতি আমিন এসেছিল, যে মানুষের মাংস খেতে বলা হয়, ঠিক আছে, সে বললো এই ইন্ডিয়ানদের জন্য আমাদের দেশের লোকজন চাকরি পাচ্ছে না এবং এরাই সমস্ত ব্যবসাটাকে ক্যাপচার করে রেখেছে, মানে সমস্ত ব্যবসায়ী ব্যাপারটা ইন্ডিয়ানদের জন্যই আমাদের দেশের লোকজন উঠতে পারছে না, তো ইন্ডিয়ানদের বের করে দাও। মাত্র 48 ঘন্টা সময় দিয়েছিল ইন্ডিয়ানদের বের করার জন্য এবং 48 ঘন্টার মধ্যে সমস্ত ইন্ডিয়ানদের বের করে দিয়েছিল। তাদের জমি জমা প্রপার্টি যা কিছু ছিল এই উগান্ডার ইতি আমিন দখল করে নিয়েছিল, বুঝতে পারলে কিনা? সেই উগান্ডা দেশে ইনি কাজ করেছিলেন, আমাদের এই অথরেস রাদার টু সে। ঠিক আছে, উগান্ডা সম্বন্ধে একটু জানিয়ে দিলাম, যেহেতু উগান্ডার প্রসঙ্গটা উঠে এলো, একটা ফান ফ্যাক্ট হিসাবে ধরে রাখবে। ঠিক আছে, তো যাই হোক, আফ্রিকার কনটেক্সটে বলি, আফ্রিকার মানুষজন ইন্ডিয়ানদের মতোই খানিকটা, বুঝতে পারলে? তাদের গায়ের রং বলো, হ্যাঁ, তাদেরকে ব্ল্যাক পিপল বলা হয়, কিন্তু আমরা ইন্ডিয়ানরাও তো হোয়াইট নই। ঠিক আছে, আমরা কি হোয়াইট? আমরা ব্রাউন। ঠিক আছে, তো ইন্ডিয়ানদের অনেক কিছু রীতিনীতি মিলবে এই আমাদের আফ্রিকান কনটেক্সটে, কিন্তু হ্যাভিং সেড দিস, এটা বলেও বলবো ওদের সংস্কৃতি, ওদের রীতিনীতি, ওদের জীবনধারা আমাদের কাছে একটু অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু এগেন ইটস এ গ্রেট ফান টু নো আ ডিফারেন্ট কালচার। একটা নতুন সংস্কৃতিকে জানবো, ওদের রীতিনীতি ভাবধারা জানবো, খুব ভালোই লাগবে বিষয়টা। ঠিক আছে, এখানে মূল চরিত্র কে রয়েছে এই গল্পটা? এই যে গল্পটা দ্য গ্রিন লিভস, সবুজ পাতা। ঠিক আছে, এখানে মূল চরিত্র রয়েছে নায়িগার। ঠিক আছে, মূল চরিত্র, তার স্ত্রী হচ্ছে নায়েমুদে। ঠিক আছে, তার বন্ধু হচ্ছে ওমেরো এবং এখানকার নেতা, এই যে গোষ্ঠী, একটা গ্রামের যে সর্দার, যে নেতা রয়েছে ওলিয়েলো। ঠিক আছে, এই সমস্ত আমরা বিষয়গুলোকে দেখতে পাবো। অলরাইট, তাহলে এইটা ছিল ব্যাকগ্রাউন্ডটা। এবারে সরাসরি আমি চলে আসতে চাইবো এর গল্পটা সম্বন্ধে কি আছে একটু জেনে নেওয়া যাক। আগে গল্পটা কি সহজে বলে দেবো একবার বাংলাতে, তাহলে গল্পটার সাথে রিলেট করতে পারবে তোমরা, যেটা তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, দেখো, গ্রেস ওগটের দ্য গ্রিন লিভস হলো একটা অসাধারণ ছোট গল্প, মানে একটা দারুণ গল্পটা।
এই গল্পে আমরা কি আফ্রিকার উপজাতির সংস্কৃতির পরিচয় পাই। আফ্রিকার যে উপজাতি রয়েছে, আফ্রিকার দেশটা কেমন জানিস, অনেক বড় দেশ, কিন্তু ওখানে অনেকগুলো গোষ্ঠী আছে। এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর আবার সংস্কৃতিগত বৈপরীত্য রয়েছে বা পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তো বিভিন্ন সংস্কৃতির আলাদা 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 সব রীতি নীতি রেওয়াজ, ভেরি কালারফুল কান্ট্রি, ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল কান্ট্রি রাদার টু সে। যাই হোক, এখানে আমরা আফ্রিকার উপজাতির সংস্কৃতির পরিচয় পাই। তবে গল্প শুরুর আগে গল্পের মূল চরিত্রগুলোকে একটু দেখে নেওয়া যায়। গল্পের প্রধান চরিত্র হলো নায়েগার। কি নাম? নায়েগার। গল্পের প্রধান চরিত্র নায়েগার। এবার স্যার উচ্চারণটা হচ্ছে না, উচ্চারণটা হবেও না, আমরা আফ্রিকান নই, ঠিক আছে? আফ্রিকানদের উচ্চারণ একদমই আলাদা, সবার মতো তুই উচ্চারণ করতে পারবি না, ঠিক আছে? আমরা হয়তো ওদের নামগুলোকে উচ্চারণ করে মোটামুটি বলতে পারবো, কিন্তু এক্সাক্ট উচ্চারণ কি হবে, এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন কি হবে, সেটা কিন্তু আফ্রিকার লোকেই পারবে, ঠিক আছে? তবু বলি যে এখানকার প্রধান চরিত্র হচ্ছে নায়েগার। তিনি কে? একজন শক্তিশালী এবং সম্পন্ন ব্যক্তি, এবং কি উপজাতি সম্প্রদায়ে তার কিন্তু নাম ডাক রয়েছে। ইনি হলেন নায়েগার, প্রধান চরিত্র, ঠিক আছে? তার অনেকগুলো স্ত্রী এবং সন্তান আছে এবং অনেক জমি জমা রয়েছে। তাহলে কি নায়েগার এমন একটা চরিত্র যার অনেকগুলো স্ত্রী এবং সন্তান রয়েছে। শোনো, ইন্ডিয়ান কনটেক্সটে এটা সম্ভব নয়, ইন্ডিয়ান কনটেক্সটে এটা সম্ভব নয়। আমাদের সুদীপের ইচ্ছা থাকলেও কিছু করবার নেই, ঠিক আছে? এখানে কি করতে হবে? আফ্রিকা যেতে হবে সুদীপ্তকে, ঠিক আছে? আফ্রিকাতে এটা কিন্তু অনেক গোষ্ঠীর মধ্যে এখনো এটা অ্যালাউড আছে, ঠিক আছে? অনেকগুলো স্ত্রী, মানে সামাজিক স্ট্যাটাস ওইভাবে নির্ধারিত হয়। যেমন ধর সুদীপ, এখানে তুই মোটামুটি একটা BMW রাখলি, একটা মার্সিডিজ রাখলি, একটা রোলস রয়েস রাখলি, একটা হেলিকপ্টার রাখলি, তোর একটা সামাজিক স্ট্যাটাস একটা নির্ধারিত হবে যে হ্যাঁ সামাজিক স্ট্যাটাস আছে। ওইখানে মোটামুটি 8-10টা স্ত্রী থাকলো, 50টা ছেলে মেয়ে থাকলো, ঠিক আছে? এইভাবে সামাজিক মানে ওখানে তো এবার গ্রাম্য পরিস্থিতিতে BMW নিয়ে ঘুরলে কি হবে? কিছুই হবে না, লোকে ওটা গুরুত্বই বুঝবে না। ওখানে 50টা স্ত্রী, 500টা ছেলে মেয়ে, ইউ আর দ্য কিং। কি বুঝতে পারলি? মানে অনেকগুলো স্ত্রী চাই, অনেকগুলো ছেলে মেয়ে চাই, তার মানে তার লাঠির জোর বেশি। বুঝতে পারছিস কিনা? হ্যাঁ না? লাঠি নিয়ে মারপিট হলে 50টা 500টা ছেলে ওকে হেল্প করবার জন্য রেডি হয়ে আছে। আন্ডারস্ট্যান্ড? ইউ গেট দ্য পয়েন্ট? মানে গোষ্ঠীর মধ্যে ওইভাবে চলে। ক্লিয়ার? তুই কি যাবি ভাবছিস সিরিয়াসলি? ওকে ওকে ওকে, ঠিক, ওকে ফাইন। গল্পের প্রধান চরিত্র হলো নায়েগার। ইনি একজন শক্তিশালী, সম্পন্ন, সম্মানীয় ব্যক্তি এবং উপজাতি সম্প্রদায়ে এনার কিন্তু নাম ডাক রয়েছে। এর অনেকগুলো স্ত্রী রয়েছে, অনেকগুলো সন্তানও রয়েছে, এবং সর্বোপরি অনেক জমি জমাও থাকতে হবে। বুঝতে পারছিস? জমি জমাটা চাই রে সুদীপ। এই নায়েগারের প্রিয় স্ত্রী হলো নায়ামুদে। এবার অনেকগুলো স্ত্রীর মধ্যে একটা স্ত্রী হলো তার বিরাটই প্রিয়, তার নাম হলো নায়ামুদে। কি নাম? নায়ামুদে। বল, জোরে বল। নায়ামুদে। ওকে, গুড নেম। দেখছো, নায়ামুদে হলেন একজন এমন মহিলা যিনি নিজের স্বামীকে খুবই সমর্থন করেন এবং খুব ভালোবাসেন, ঠিক আছে? এবং তার স্বামী ব্যতিরিকে সে অন্য কোনো কিছু ভাবতে পারে না। মহিলাটা মানে খুবই ভালো। বুঝতে পারলি কিনা? এক কথায় মহিলাটি খুবই ভালো, ঠিক আছে? প্রকৃতপক্ষে নায়ামুদে এবং নায়াগারের সম্পর্ক অত্যন্ত গভীর এবং মধুর। মানে এদের সম্পর্কটা অনেক বেশি, তুমি ধরতে পারো ভেরি ডিপ অ্যাটাচমেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটুকু বোঝা গেছে? তাহলে কি হিরো হিরোইন সম্বন্ধে জানতে পারলাম কিনা বল? হিরো হিরোইন। হিরো নাম কি ম্যাডাম? নায়েগার। হিরোইনের সম্পর্ক, হিরোইনের নাম কি? নায়ামুদে। দ্যাটস গুড। এরপর কি হলো দেখ, ইনি ওমেরিও বা নায়াগারের দেখো, ইনি আরেকজন ক্যারেক্টার পাবি, তুই আরেকটা ক্যারেক্টার পাবি, আরেকটা চরিত্র পাবি। ওনার নাম হলো কি? ওমেরো। কি নাম? ওমেরো। এ হলো নায়েগারের বন্ধু। আরেকটা চরিত্র আমাদের জানতে হবে, নাম হচ্ছে ওমেরো। এ হলো নায়াগারের বন্ধু। এ চোর ধরতে গিয়ে, মাঝে একটা গ্রামে চোর ছুটবে রাত্রিবেলাতে, সেই চোর ধরতে গিয়ে ইনি কি হবেন? ইনি আহত হবেন, ঠিক আছে? গ্রামের যে সর্দার রয়েছে, আরেকটা চরিত্র জানতে হবে, গ্রামের যে সর্দার রয়েছে তার নাম হচ্ছে অলিয়েলো। কি নাম? অলিয়েলো। কেমন? গ্রামের যে সর্দার রয়েছে তার নাম হচ্ছে অলিয়েলো। গ্রামের যে সর্দার রয়েছে তার নাম কি হচ্ছে? অলিয়েলো। এবং গ্রামের সর্দারকে সকলে মান্য করে চলে। শোন, রঘুনাথপুর মিউনিসিপ্যালিটিতে যে চেয়ারম্যান, তাকে তুই মানবি না মানবি, তুই সমর্থন করতে পারিস, বিরোধ করতে পারিস, অমনি চলে। শহরে তুই যাবি, শহরে যে কোনো শহরে তুমি মানবে না মানবে, বিরোধ করবে, তোমার অধিকার আছে। কিন্তু গ্রাম্য অঞ্চলে যে সর্দার হয় তাকে কিন্তু সবাই মেনে চলে, জানিস তো রে? সবাই মিলে বানায় ওইটা।
সর্দার যে হয় তাকে কিন্তু সবাই মেনে চলে, বিশেষ করে আফ্রিকান কনটেক্সটে, বুঝতে পারলে কিনা? আফ্রিকান কনটেক্সটে যাকে সর্দার বানানো হয় তাকে কিন্তু সবাই খুব মান্য করে চলে। তো একজন সর্দারের কথাও পাবো আমরা এখানে, ঠিক আছে? ওই সর্দারের নাম হচ্ছে অলিয়েলো। সাধারণত যে খুব শক্তিশালী হয় বা যে খুব বিদ্বান, মানে বুদ্ধি আছে, বুঝতে পারলি, এরকম কোয়ালিফাইড লোক হতে হবে, যার প্রচন্ড জ্ঞান রয়েছে, সেই সর্দার হয়। অনেক সময় বৃদ্ধ মানুষকে এরা সর্দার বানায়, বুঝতে পারলি কিনা, বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। তো গ্রামের সর্দারকে সকলে কিন্তু মান্য করে। তার মানে এখানে আমরা আফ্রিকার রীতিনীতি বুঝতে পারছি যে আফ্রিকার রীতিনীতিতে সর্দারকে মেনে চলে সবাই, ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবং সর্দারের একটা গুরুত্ব রয়েছে। এবং কি, এবং যিনি সর্দার তিনি একজন জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ হয়ে থাকেন, ঠিক আছে? তবে একটা নতুন বিষয় দেখতে পাবি তুই, ইংরেজরা এমন একটা প্রজাতি যেখানে ইংরেজরা সব জায়গায় নিজের থাবা বসায়। আমাদের ভারতবর্ষ তো 200 বছর ভুগেইছি, ঠিক আছে? আশেপাশের সব দেশগুলো ভুগেছে, আফ্রিকা কি করে বাদ যায়? ইংল্যান্ডের মানুষজন বা এই ইংরেজরা আফ্রিকাতেও পৌঁছে গেছিল নিজেদের থাবা বসানোর জন্য, এবং আফ্রিকাতেও কি করেছিল, সে মানুষকে গোলাম বানানোর চেষ্টা করছিল, আফ্রিকাকে কলোনি বানিয়েছিল এবং আফ্রিকাতে নিজেদের সিস্টেমগুলো চাপিয়ে দিয়েছিল। ইংরেজরা নিজেদের সিস্টেমগুলোকে চাপানোর জন্য পুরনো সিস্টেমগুলোকে সরিয়ে দিচ্ছিল এবং নিজেদের সিস্টেমকে চাপিয়ে দিচ্ছিল আস্তে আস্তে। একদিনে হয়নি, কিন্তু কয়েক দশকের মধ্যে ওরা নিজেদের ব্যবস্থাকে, ওদের যে সিস্টেম রয়েছে, কোর্ট সিস্টেম রয়েছে, ওদের যে পুলিশ সিস্টেম রয়েছে, সব কিছুকে এনে দিয়েছিল। এবারে সবাই, যেহেতু ইংরেজরাই শক্তিশালী ছিল, সবাই কিন্তু ইংরেজদের ব্যবস্থাকেই মানতে বাধ্য হয়েছিল, বুঝতে পারলি কিনা? ওদের এডুকেশন সিস্টেম সবকিছু ওরা চাপিয়ে দিয়েছিল, ইংরেজরা চাপিয়ে দিয়েছিল সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং দে ফোর্সড এভরিওয়্যার। তারা সব জায়গাতে ফোর্স করেছিল এবং নিজেদের মতো বানানোর চেষ্টা করেছিল সবকিছুকে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইংরেজদের একটা বিখ্যাত কথা আছে ভারতবর্ষ নিয়ে, জানো? বিখ্যাত কথা আছে, এখানে যখন ইংরেজ সাহেবরা এলেন, উনি যখন সারা ভারতবর্ষ ঘুরেছিলেন, উনি একটা চিঠি লিখছেন নিজে বন্ধুকে। কি লিখছেন? যে ভারতবর্ষ একটা অদ্ভুত দেশ, এখানে কেউ চিটিং করে না, অদ্ভুত দেশ তো, এখানে কেউ, মানে সেই যুগে ধর্মের ব্যাপারটা অনেক বেশি প্রবল ছিল এবং মানুষের মধ্যে নৈতিকতা ছিল। আজ থেকে তুই ধর না 200 বছর আগে কে চিটিং করতো? কোন লোকটা চিটিং করতো ভারতবর্ষে আজ থেকে 200 বছর আগে? কেউই চিটিং করতো না। তার কারণ মানুষ একটা কর্ম থিওরিতে বিশ্বাস করে, আমি চিটিং করবো, আমার সাথে চিটিং হয়ে যাবে, ঠিক আছে? মানুষের একটা নৈতিকতা ছিল যে এটা করা উচিত নয়, এটা সমাজের জন্য ভালো, এটা সমাজের জন্য খারাপ, ওরা বুঝতো। তো ইংরেজরা যখন এসেছিল, ভারতবর্ষেরও কথা বলি যদি আমি, ভারতবর্ষের প্রসঙ্গ, ওরা দেখলো লোকে এখানে চিটিং করে না, এটা কেমন দেশ রে বাবা, আমাদের দেশে তো সবাই চিটিং করার সুযোগ পেলে চিটিং করে দেয়। তো তখন কি করলো, আমাদের যেটা ইন্ডিজিনিয়াস, আমাদের যে নিজেদের ব্যবস্থা ছিল, শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল, আমাদের যে নিজেদের সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে ওরা ভেঙে দিল এবং ওরা নিজেদের সিস্টেম চাপিয়ে দিল এবং আমাদের ক্লার্ক বানানোর চেষ্টা করলো, বুঝতে পারলে? আমাদের যে নিজেদের শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা ক্রিয়েটিভিটিতে বিশ্বাস করতাম, আমরা নিজস্বতাতে বিশ্বাস করতাম, সেই ব্যবস্থাকে ভেঙে দিয়ে ওরা এমন একটা শিক্ষা ব্যবস্থা এনে দিয়েছিল যাতে ওদের কর্মচারী বেরিয়ে আসে সেখান থেকে এবং এমন সব মানুষজন হয় যারা এই ব্যবস্থাকে মেনে চলবে, ব্যবস্থার বিরুদ্ধে যাবে না। কারণ শিক্ষাই এমন একটা জিনিস যেটার মাধ্যমে তোমাকে মোল্ডিং করা হয় বা তোমাকে রূপ দেওয়া হয়, তোমার মনের রূপ দেওয়া হবে, তোমার বুদ্ধির রূপ দেওয়া হবে। তো ইংরেজরা ইচ্ছাকৃতভাবে নিজেদের ব্যবস্থাগুলো চাপিয়েছিল। যখন কোনো দেশকে তুই দখল করতে চাইবি, তোকে 3-4টা বিষয় প্রথমেই করতে হবে। যখন তুমি কোনো দেশকে দখল করতে চাইবে, 3-4টা বিষয় তোমাকে অবশ্যই করতে হবে। কি কি বিষয়গুলো? প্রথম কথা হচ্ছে সেই দেশে গিয়ে আগে নিজের পুলিশ ব্যবস্থা চাপাও, বুঝতে পারলে কিনা? প্রথমে হচ্ছে তোমার নিজের পুলিশ ব্যবস্থা চাপাতে হবে, 2 নম্বর নিজের বিচার ব্যবস্থা চাপাতে হবে, 3 নম্বর নিজের শিক্ষা ব্যবস্থা চাপাতে হবে, সম্ভব হলে ধর্মটাকেও, নিজেদের যেটা ধর্ম সেটাকে প্রপাগেট করতে হবে, তাহলে সেই দেশটা তোমার রীতিনীতি মানবে। তো ব্রিটিশরা সেটাই করেছিল, যেখানে গেছিল নিজেদের ব্যবস্থাগুলো চাপানোর চেষ্টা করছিল এবং ফলস্বরূপ আমরা দেখতে পাই আফ্রিকার তো নিজেদের সিস্টেম ছিল, কিন্তু সেই সিস্টেমগুলোর সাথে ক্ল্যাশ হচ্ছিল ব্রিটিশ সিস্টেমগুলোর, এবং ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা যেহেতু প্রমিনেন্ট ছিল, ডমিনেন্ট ফোর্স ছিল, ব্রিটিশদের রীতিনীতি আস্তে আস্তে শক্তিশালী, জোরালো হয়ে যাচ্ছিল এবং গ্রাম্য রীতিনীতি যেগুলো ততটাই ভালো ছিল, বরং বেশি ভালো ছিল, সে গ্রাম্য রীতিনীতি সবাই আস্তে আস্তে ছাড়তে শুরু করলো, বুঝতে পারলে কিনা? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্দার ব্যবস্থা ছিল, গ্রামে গঞ্জে কি ছিল? সর্দার ব্যবস্থা ছিল। এখানে একজন সর্দারকে পাবো এবং এই সর্দার কি করতো? পুরো গ্রামকে নির্দেশ দিত, পুরো গ্রামকে সঠিকভাবে চালাতে সাহায্য করত। তবে ইংরেজদের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল, বুঝতে পারলে? ইংরেজ সরকারের ব্যবস্থা চলে আসছিল, পুলিশ সিস্টেম ঢুকছিল আস্তে আস্তে গ্রামগুলোতে।
আজকাল আবার ইংরেজরা নিজেদের নিয়ম চাপিয়ে দিচ্ছিল, বুঝতে পারলে, এবং সমস্ত আফ্রিকানদের উপর নিজেদের ব্যবস্থা চাপাচ্ছিল, এবং এখন নিজের পূর্বপুরুষদের দেওয়া রীতিনীতি এবং রীতিনীতি আইন সেগুলো মেনে চলাই বড় দায়ী হয়ে গেছিল। মানে পূর্বপুরুষদের যেটা কয়েক হাজার বছর ধরে যে রীতিনীতিগুলো চালিয়ে এসছে উপজাতি গোষ্ঠীর মধ্যে, সেই রীতিনীতিগুলো এখন ছাড়তে হবে। তার কারণ সেই রীতিনীতিগুলো ব্রিটিশদের ব্যবস্থার বিরুদ্ধে চলে যাচ্ছে। ব্রিটিশরা বলেছে একটাই বিয়ে করতে পারবে ব্রিটিশদের নিয়ম অনুযায়ী, ব্রিটিশ ল অনুযায়ী, কিন্তু রীতিনীতি অনুযায়ী তুমি 4টা 5টা একাধিক বিয়ে করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আইনে ক্লাস হচ্ছে, ভালো খারাপের কথা বলার আমি কে, রাইট? হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং, হু এম আই টু সে দ্যাট, রাইট? কিন্তু আমি বলছি এটা কয়েক হাজার বছর ধরে চলে এসছে বিষয়টা, আর ব্রিটিশ রীতিনীতি অনুযায়ী এইগুলো চলবে না। তাহলে কি হচ্ছে, যেমন ধরো কোনো মানুষকে, চোরকে গ্রাম্য রীতিনীতি অনুযায়ী, সর্দারের রীতিনীতি অনুযায়ী, গ্রামের রীতিনীতি অনুযায়ী চোর যদি ধরা পড়ে তাকে পিটিয়ে মেরে ফেলো, এটা গ্রামের রীতি অনুযায়ী। কিন্তু ব্রিটিশ রীতি অনুযায়ী সেটা চলবে না। চোর ধরা পড়লে তোমরা মারবে না, পুলিশ নাকি তাকে শাস্তি দেবে, এবং পুলিশও শাস্তি দেবে না, কোর্ট শাস্তি দেবে। পুলিশ ধরবে, তাকে কোর্ট পাঠাবে, কোর্টের যে বিচার হবে সেইটা হবে তার শাস্তি। এই যে রীতিনীতি, এটা গ্রাম্য রীতিনীতি নয়। গ্রাম্য রীতিনীতি, আফ্রিকার রীতিনীতি হলো কি, চোর যদি চুরি করতে এসছে, ডাকাত যদি ডাকাতি করতে এসছে এবং যদি ধরা পড়েছে তাকে পিটিয়ে মেরে ফেলো, বুঝতে পারলে? তাহলে এই যে কনসেপ্টগুলো, যেটা আফ্রিকার নিজেদের ট্র্যাডিশন ছিল, আফ্রিকান কনসেপ্ট ছিল, সেইগুলো কিন্তু ধাক্কা পাচ্ছে ব্রিটিশদের দ্বারা। বলে এটুকু বোঝা গেছে কিনা? ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পারছো কনসেপ্টটা? তুমি বুঝতে পারছো না ম্যাডাম? বুঝতে পারছো? না হলে বুঝতে পারবে, যদি না বুঝতে পারো অবশ্যই বলবে, আমি বোঝাবো বিষয়টাকে। তো যাই হোক, এখানে আমরা এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে আফ্রিকার রীতিনীতি সমস্ত কিছু যেগুলো ছিল, আফ্রিকার সমস্ত রীতিনীতি যেমন একটা থ্রেটনিং এর সামনে পড়ে গেছে, ব্রিটিশ রীতিনীতির সামনে। এইরকম কনটেক্সটে গল্পটা শুরু হচ্ছে। এবার গল্পটা কি, আগে বল, ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলে কিনা? কয়েকটা চরিত্র নিয়ে বললাম, সেই যুগটা কেমন ছিল সেটা বললাম, যেখানে ব্রিটিশরা এন্ট্রি করছে, ব্রিটিশরা নিজেদের ব্যবস্থাগুলোকে চাপানোর চেষ্টা করছে, এবং গ্রামবাসীদের নিজেদের ব্যবস্থা রয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। এবার গল্পটা দেখেন, তখন বেশ রাত হয়েছে, বুঝতে পারলি? গল্পটা এইরকম যে তখন বেশ রাত হয়েছে, এবং কি সকলে নিজের ঘরে ঘুমিয়ে আছে। রাত্রিবেলাতে কি করবে? সবাই ঘুমাবে, ঠিক আছে। নায়িকারও ঘুমিয়ে আছে তার প্রিয় স্ত্রী নায়ামুদের সাথে। নায়িকার হিরোটা ঘুমিয়ে আছে তার স্ত্রীর সাথে, নায়ামুদের সাথে। হঠাৎ, এবং সে একটা স্বপ্ন দেখছিল। কি স্বপ্ন? সে স্বপ্নের মধ্যে হইচই হচ্ছে, কোলাহল হচ্ছে, এইরকম সে স্বপ্ন দেখছিল। কিন্তু আসলে স্বপ্ন দেখছিল না, স্বপ্নও দেখছিল কিন্তু বাইরেও কোলাহল হচ্ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভাঙলো তখন দেখলো স্বপ্নের মধ্যে হইচই হচ্ছে না, হইচই সত্যিকারের জগতেও বাইরেটাতেও হইচই হচ্ছে। বুঝতে পারলি কিনা? তাহলে কি বাইরে কিছু গন্ডগোল হচ্ছে। সে পাশের স্ত্রীকে দেখলো, আমার স্ত্রী কোথায়? তার স্ত্রী নেই। স্ত্রী গেল কোথায়? এত রাত্রিতে কোথায় গেল? চাদরটা ফেলে সে উঠে দাঁড়ালো নায়িকার। দরজাটাও খোলা, তার মানে স্ত্রী নিশ্চয়ই এখনই বার হয়েছে, কিছু বাইরে হইচই শোনা যাচ্ছে, সেটা দেখতে গেছে। নায়িকার এবার বাইরে এলো, নায়িকার মানে হিরোটা বাইরে এলো, ঠিক আছে। নায়িকারের কোনো পাত্তা, এবং কি নায়ামুদের আর পাত্তা নেই, কিন্তু দেখছে তার স্ত্রী গেল কোথায়? বাইরেতে দাঁড়িয়ে থাকবে, না গেছে কোথায়? কিন্তু নায়ামুদের কোনো পাত্তা নেই। গ্রামে বিস্তর হইচই হচ্ছে, চারিদিকে হই হুল্লোড় হচ্ছে, কেউ যেন মানে একদল মানুষ যেন কাউকে তাড়া করছে। এই যে কেউ যেন ছুটে আসছে, 2-4টা লোক যেন ছুটে ছুটে দৌড়ে পালালো সামনে দিয়ে, আর তার পিছনে গ্রামবাসী ছুটে ছুটে আসছে আর বলছে ধর ধর ধর, ওইগুলোকে ধর। নিমেষের চোখের সামনে দিয়ে 3টে লোক রুদ্ধশ্বাসে দৌড়ে পালালো, 3টে লোক সামনে দিয়ে দৌড়ে পালালো, এবং গ্রামবাসীরা পিছনে ছুটে আসছে। গ্রামবাসীদের মধ্যে কেউ চিৎকার করে উঠলো, ধর ধর ওরা চোর, ধরো 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 ওরা চোর, রাইট? চোরের নাম শুনতে নায়াগার যেন সতর্ক হয়ে উঠলো, ঠিক আছে। সে কি করলো, এই কয়েকটা মাসে চুরির উপদ্রব খুব বেড়েছে, তাই কি করলো, নায়াগারও বেরিয়ে পড়লো চোরটাকে ধরবার জন্য সবার সাথে। মানে আমাদের কনসেপ্ট কি? আমাদের কনসেপ্ট দেখ, গ্রাম কতটা সংগঠিত হয় বোঝার চেষ্টা কর। ধর ডাকাত পড়েছে কোথাও, গ্রামের লোকজন সবাই বার হয়ে যায়, ঠিক? শহরে ডাকাত পড়ে সবাই ঢুকে দেয়, ঠিক আছে। আরে তুই যে ঢুকে দিচ্ছিস, তারপরের ঘরটা তো তোরই, তারপরের ঘরটা তো তোরই, এরকম করে চলে, তাই না? ডাকাতি পরপর হয় অনেক সময়। তো গ্রামেই বরং ঠিক গোষ্ঠী একটা সিস্টেম রয়েছে, ঠিক আছে। ডাকাত হয়তো কাউ মেরে ফেলতে পারে, সেটা তুইও মরে যেতে পারিস, আমিও মরে যেতে পারি, যে কেউ হতে পারে, কিন্তু চল সবাই মিলে একসাথে যাবো, এই ডাকাতটাকে এমন সাহায্য করবো আর পরবর্তী সময় ডাকাতি হবে না, পরবর্তী জেনারেশন সেফ থাকবে। বুঝতে পারলে কিনা? এইটা ওদের সিস্টেম গ্রাম্য অঞ্চল, রাইট? তা যাই হোক,
নায়গার বেরিয়ে পড়লো, সবার সাথে ছুটতে শুরু করলো, পুরো গ্রামবাসী ছোটাচ্ছে, তো নায়গারও ছুটতে শুরু করলো চোরগুলোর পিছনে। এক কথায় চোরদের পিছু ধাওয়া করলো সবাই, বুঝতে পারলে? আর তিনটে চোর দৌড়ছে প্রাণপণে। বলতো কে বেশি স্পিডে দৌড়বে, গ্রামবাসীরা না চোরটা? কমন সেন্স, চোরটা বেশি দৌড়বে, কারণ গ্রামবাসীর উদ্দেশ্য আলাদা, চোর ধরার উদ্দেশ্য। আর চোরের স্পিড বেশি হবে, কেন? ওর জীবন চলে যেতে পারে যদি ধরা পড়ে, তো চোরের স্পিড সবসময় বেশি হয়। তারপর ট্রেনিং নিয়েও থাকে, দৌড়তে হবে, দৌড়বার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? তো চোর দৌড়ছে পুরো। এইবার কি হলো, কারণ চোররাও জানে ধরা পড়লে রক্ষা নেই, ঠিক আছে, একদম ইহলোক থেকে পরলোক করে দেবে, বুঝতে পারলি কিনা? চোররাও জানে এটা। গ্রামের নিয়মে হলো চোর ডাকাত যখনই ধরা পড়বে তাকে পিটিয়ে মেরে ফেলা, এটা হলো গ্রামের নিয়ম। কিন্তু ব্রিটিশ নিয়ম কি এইটা? ব্রিটিশ নিয়ম এইটা নয়। ব্রিটিশ নিয়ম হলো চোর ডাকাত যদি ধরা পড়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে, পুলিশ আদালতের হাতে তুলে দেবে, এবং আদালত সিদ্ধান্ত নেবে যে এর কি শাস্তি হবে, 3 মাস জেল নাকি প্রমাণের অভাবে ছেড়ে দিতে হবে আবার যা চুরি করার একবার, ঠিক আছে? মানে আদালত ঠিক করবে। কিন্তু গ্রামের নিয়ম হলো চোর চুরি করতে এসছে, ধরা পড়েছে, কে পিটিয়ে দাও, ঠিক আছে? এইটা নিয়ম। কোনোভাবে পড়িমরি করে ছুটছে চোরেরা। একটা চোর কি করলো, ঝোপঝাড় জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো। একটা চোর কি করলো, ঝোপঝাড় জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো। সখানেক ঝোপঝাড় ভেঙেও কোনো কিন্তু চোরের পাত্তা নেই, মানে ঝোপঝাড়গুলো ভাঙার চেষ্টা করলো, সবাই ভাঙি শুরু করে, লাঠি নিয়ে ঘোরাচ্ছে, ঠিক আছে? বেচারা খরগোশ ঘুমাচ্ছিল, খরগোশও বলছে রাত্রিবেলাতে এরা কি করতে চলে এসছে, ঠিক আছে? যাই হোক, মজা করে বলছি। তো বন জঙ্গলকে প্রচুর তছনছ করে খোঁজা হচ্ছিল, যে ছোট ছোট ঝোপঝাড়গুলো আছে, ঠিক আছে, কোথাও কিন্তু পাওয়া গেল না। আর পাওয়া যাবেই কি করে, চারিদিকে যা অন্ধকার, ঠিক আছে? চোর তো দূরের কথা, ঠিক করে দেখতেই পাওয়া যায় না, মোবাইল তো ছিল না, মোবাইলে টর্চটা জ্বালবি তুই, চারিদিকে অন্ধকার, হয়তো কেউ কেউ তোর মশাল নিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু সে সুযোগও নেই, চোর দৌড়ছে তো চল দৌড়, তো সবাই অন্ধকারে ছুটছে। আরেকটা চোর প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিল, খরস্রোতা নদী। তাহলে একটা লোক ঝোপের মধ্যে ঢুকে দিল, অন্ধকারে তুই দেখতেই পাবি না। আরেকটা চোর কি করলো, নদীতে, খরস্রোতা নদী, পড়িমরি করে ওইখানে ঝাঁপ দিয়ে দিল। নদীতে ঝাঁপ দিলে বাঁচবার তাও চান্স আছে, কিন্তু লোকের হাতে ধরা পড়লে তো চান্সই নেই, তো সেই জন্য পড়িমরি করে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে দিল, ঠিক আছে, প্রাণের দায়। কিন্তু দ্বিতীয় চোরটি নদী পথে পালালো। তাহলে একটা চোর ঝোপের মধ্যে চলে গেল, একটা চোর নদী পথে পালালো, ঠিক আছে? আর পালানোর আগে শোন এবার লেভেলে চোর, ঝাঁপ দেওয়ার যাওয়ার আগে একটা মানুষকে, যারা গ্রামবাসী যারা ধাওয়া করতে এসেছিল, তার কাঁধে একটা ছুরির কোপ লাগিয়ে দিল, বুঝতে পারলি? অক্ষয় কুমার একদম, বুঝতে পারলি? যে পড়বো তো পড়বো, আগে একটা ছুরির কোপ দিয়ে দিই, নিয়ে পড়ে যাবো, রাইট? এবং ওমেরো, যার নাম ছিল ওমেরো, ওই মেন ক্যারেক্টারের প্রিয় বন্ধু, বুঝতে পারলি? ওর কাঁধে একটা ছুরির কোপ লাগিয়ে দিল, আর তারপর নদীতে পড়ে দিল। আঘাত খুব গুরুতর নয়, তবে রক্ত বার হচ্ছে। তৃতীয় চোরটা অবশ্য ধরা পড়ে গেছে। 3 নম্বর চোরটা কি হয়ে গেছে, ধরা পড়ে গেছে। প্রাণ পরে পালাতে গিয়েও বেচারা হোঁচট খেয়ে পড়েছে, পালাচ্ছিল আর হোঁচট খেয়ে পড়ে গেছে। ব্যাস, আর যাই কোথায়, উত্তম মাধ্যম শুরু হয়ে গেছে, বুঝতে পারলি? সবাই মিলে ওকে পিটাতে শুরু করে দিয়েছে। চোর বাবাজি তো চোটের দায়ে, মারের দায়ে আধমরা হয়ে গেছে, প্রায় মরে হাল। তাহলে একটা চোর ঝোপঝাড়ে পালালো, আরেকটা চোর নদীতে ডুবকি লাগিয়ে দিল, কিন্তু নদীতে ডুবকি লাগানোর আগে একটা লোককে আবার ছুরিও মেরে দিল। আর আরেকটা চোর কি হলো, ধরা পড়ে গেল। তো সে বেচারা পুরো মার খেয়ে গেল চারদিক থেকে, ঠিক আছে? চোখে চারিদিকে ধোঁয়াশা দেখছে, মৃত্যু সামনে, অন্ধকার, ঠিক আছে? চোরের দেহ শীতল হয়ে যাচ্ছে, লোকে ভাবলো এবার মরেই যাবে কিছুক্ষণ পর। তখন ঠিক এমন সময় ওমেরও বলে উঠলো, চোরটা তো প্রায় মরেই গেছে, যে লিডার, ঠিক আছে, এখানে আর বেশিক্ষণ থাকো না, তার কারণ চোরের মৃত্যু দেখা একটা দুর্ভাগ্যসূচক ঘটনা, চলো একে ফেলে দিয়ে চলে যায়। তো সবাই চলে গেল, যে কোনো সময় মরে যেতে পারে চোরটা। চোরের মৃত্যু নিজের চোখে দেখা দুর্ভাগ্য ডেকে আনে, তাই কি করে, এখান থেকে চলে যাও, সবাই চলে গেল। এই চোরকে ওখানে ফেলে দিয়ে সবাই চলে গেল। রাতও অনেক হয়েছে, ভোরে আসবো সবাই বলে ঠিক করলো যে মরে যাবে রাত্রিবেলাতে, দিনের বেলাতে আসবো, তারপর কিছু এর ব্যবস্থা করব। কিন্তু এর মরাটা আমরা দেখবো না নিজের চোখে, তার কারণ চোরের মৃত্যু দেখা দুর্ভাগ্য সূচক, এই বলে চলে গেল। ততক্ষণ চোরের প্রাণটুকু বেরিয়ে যাবে এই ভাবছে যে রাত্রিতে চোর মরে যাবে, সকালবেলাতে এসে ভোরবেলাতে এসে আমরা দেখবো। তবে যাওয়ার আগে চোরটাকে পাতা ঢাকা দিয়ে দিই। তো যাওয়ার আগে সবাই কি করলো, চোরটাকে পাতা ঢাকা দিয়ে দিল। শেষ পর্যন্ত মৃতপ্রায় জ্ঞানহীন চোরটাকে সবাই ফেলে দিয়ে চলে গেল, নিজ নিজ গৃহে প্রবেশ করলো।
সবাই চলে গেল, চলো 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 সকালে আসবো, চলো হয়ে গেছে, মারপিট হয়ে গেছে, সকালে এসে আরো মারপিট করবো, আজ মরে যায় আরোই ভালো। ঠিক আছে, মরে তো যাবেই, এটা ভাবলো। নায়কের বন্ধু ওমেরও কিছুক্ষণ সময় কাটালেন, তারপর বাড়ি ফিরলেন। এবার সবাই নিজের নিজের ঘর গেল। ঠিক আছে, সবাই একটু গল্প তল্প করলো, দেখলি চোরটা কেমন পিটলাম, ইস আরেকটা চোর পালিয়ে গেল রে, ইস তোর কাঁধে কত রক্ত বার হচ্ছে, চল বেঁধে দিই, ইত্যাদি। একটা একটা লোক ছুরির কোপ খেয়েছে চোরের কাছ থেকে, তাই না? তো এই সমস্ত হলো। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, এবার সবাই নিজের নিজের ঘরে চলে গেল। সবাই নিজের নিজের ঘরে চলে গেল, চোর বাবাজি পড়ে আছে ওইখানে, বুঝতে পারলি কিনা? সবাই নিজের নিজের ঘরে চলে এসেছে। এবার যে মেন ক্যারেক্টার, যার একটা সুন্দর স্ত্রীও আছে, সে এবার লোভে পড়ে গেল বেচারা। কি বলছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নায়গারের মাথাতে একটা বুদ্ধি খেলে গেল। চোরটা মরে পড়ে আছে ঠিক, ঠিক আছে, ফাঁকা জায়গাতেই আছে, চোরটার কাছে নিশ্চয়ই টাকা থাকবে, চুরি করেছিল, যাই টাকাটা নিয়ে আসি। এইটা ওর বুদ্ধি খেলে গেল। কার বুদ্ধি খেলে গেল? মেন ক্যারেক্টারের। বুঝতে পারলি? এতও লোভ করিস না যে রাত্রিবেলায় চোরের কাছ থেকে আবার চুরি করতে যাচ্ছিস। ঠিক আছে, ইটস কোয়াইট রিস্কি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে প্রধান চরিত্র যে ছিল, সবাই বাড়ি ফিরে গেল, এই প্রধান চরিত্র বাড়ি ফিরে এলো এবং বাড়ি ফিরে এসে ঘুমানো উচিত ছিল, কিন্তু না, শুয়ে শুয়ে তার মনে হচ্ছে চোরটা তো ওখানে মরেই পড়ে আছে, ওর কাছে পয়সার থলিটা থাকবে, যাই পয়সার থলিটা নিয়ে আসি। এটা ওই লোকটা ভাবলো, বুঝতে পারলি কিনা? এবং যেমন ভাবা তেমনি কাজ, লোকটা বেরিয়ে পড়লো রাত্রিবেলাতে চুপি চুপি, যে পয়সার থলিটা বা টাকার থলিটা নিয়ে আসে। চোরের কাছ থেকে চুরি করলে আবার সেটা চুরি কি? চোরের কাছ থেকে যদি চুরি করি আবার সেটা আবার চুরি কি? তাহলে চুরি নয় নিশ্চয়, তাহলে গিয়ে পর চুরিটা করে আসি আমি। আর মরা মানুষের কি আর টাকার দরকার হবে? লোকটা তো মরে গেছে। ঠিক আছে, তাহলে টাকাটা নিয়ে আসি, এই ভেবে সে উঠে পড়লো এবং নায়গার বিছানার দিকে উঠে পড়লো। পাশে স্ত্রী নায়ের মধ্যে ঘুমিয়ে আছে। নায়গার নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল, ও চুপি চুপি বেরিয়ে গেল। ঠিক আছে, উদ্দেশ্য কি রে, কেন বার হলো? চোরের কাছ থেকে চুরি করা, এইটা হলো উদ্দেশ্য। হন্তদন্ত হয়ে সেই জায়গাতে এলো যখন চোর বাবাজি মরে পড়ে আছে, যেখানে চোরটা মরে পড়ে আছে সেখানে হন্তদন্ত হয়ে ছুটে ছুটে এলো। একবার ভয় হলো নায়গারের। কি ভয়? যে কেউ দেখে নেই তো, যে আমি এখানে আবার চোরের কাছ থেকে চুরি করতে এসেছি। ঠিক আছে, কিন্তু তার মনে হলো এই তো কার পায়ের শব্দ পেলাম। তার ভয় হলো বাকি চোরগুলো চলে আসেনি তো, যে নিজের বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য এসছে, সেটাও হতে পারে। ওহ, বোধহয় উত্তেজিত হয়ে যাচ্ছে, ওর মনে হলো যে আমি খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি, সেই জন্য আমার এইরকম টেনশন হচ্ছে। তুই ভূতের 4-5টা গল্প শুনবি, তারপর তুই রাত্রি ছাদে যাবি, দেখবি ছমছম করছে গা। ঠিক আছে, উত্তেজনা তো অমনি হয়। এমনিতে তুই কতবার গিয়েছিস ছাদে, গ্রীষ্মকালেই বসে থাকিস, কিন্তু ভূতের 4-5টা মুভি দেখে তারপর যাবি, ঠিক আছে, দেখবি গা ছমছম করবে। তার কারণ আউট অফ টেনশন দিস হ্যাপেন্স। বুঝতে পারলি কিনা? তো এরও তাই মনে হতে লাগলো, কিন্তু মনে হলো না এটা কারোর পায়ের শব্দ শুনছি, কিন্তু সে নিজেই বুঝতে পারলো বোধ হয় এটা উত্তেজনা হচ্ছে। ঠিক আছে, তবে চোরের সঙ্গীরা যে আসবে না আবার তার কোনো গ্যারেন্টি নেই, আসতেও পারে, সেটা একটা বিষয় আছে, টেনশনের বিষয়। তবে যা মার পেয়েছে সম্ভবত চোরগুলো এখন তো আর ফিরবে না। তো এইরকম 7-5 ভাবতে ভাবতে চোরের দিকে এগিয়ে যাচ্ছে। কে ভেবে এগিয়ে যাচ্ছে রে? লোকটা। কিন্তু এ কি, দেহটা কোথায়? হঠাৎ করে দেহটা খুঁজতে শুরু করলো, দেহটা নেই। দেহটা গেল কোথায়? ডেড বডিটা তো থাকা দরকার ছিল, গেল কোথায়? ও হ্যাঁ, পাওয়া গেছে, ওই তো আছে। ঠিক আছে, পাতাগুলো সরাতে শুরু করলো। নায়গার চোরটার পকেটে হাত ঢোকালো এবং হাতড়ে দেখতে লাগলো টাকাটা কোথায়। টাকা তো নেই, পকেটে পাওয়া গেল না। ঠিক আছে, এবার কি তাহলে উপায় কি? টাকা তো থাকবেই, চুরি করেছে লোকটা, টাকা তো থাকবে লোকটার কাছে। ঠিক আছে, হ্যাঁ, ঘাড়ের কাছেও কেউ কেউ থলি রাখে এবং ঘাড়ের কাছেও কেউ কেউ পয়সা রাখে। দেখি তো ওখানে, হাত দিয়ে দেখলো টাকার থলিটা পাওয়া গেছে। চোরের কাছে, ঘাড়ের কাছে চোরটা চুরি করে রেখেছিল থলিটা, সেটা পাওয়া গেছে। কিন্তু ঠিক তখনই চোরটা চোখ মেলে দিল। চোরটা মরেনি, কি ভাবছো তুমি? চোরটা মরে গেছে। চোরটা আন্ডারটেকার বটে, WWE। ঠিক আছে, ডেড ম্যান। অলরাইট, মজা করছি, লিখে দিস না আর পরীক্ষায়। ঠিক আছে, চোরটা বেঁচে গেছে। ঠিক তখনই চোরটা চোখ মেলল। চোরটি হঠাৎ আক্রমণ করে বসলো নায়গারকে, বুঝতে পারলি কিনা? এবং কি নায়গার কিছু বোঝার আগেই চোরটা সজোরে তার নাকে একটা ঘুষি লাগালো। বুঝতে পারলি? একটা ঘুষি, একদম এক ঘুষি, আর সেটাতেই চোরের ঘুষিতে সে লুটিয়ে পড়লো। এই সুযোগে চোর নায়গারকে হত্যা করে দিল, মার্ডার করে দিল। চোরটাই মার্ডার করে দিল। কাকে মার্ডার করে দিল? নায়গারকে।
এবং চোর পালিয়ে গেল। তবে পালানোর আগে তাকে ওই নায়গারকে আবার পাতা ঢাকা দিয়ে রেখে দিল। বুঝতে পারলি কিনা? রাইট, পাতা ঢাকা দিয়ে রেখে দিল এবং চোর চলে গেল। এটুকু বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি রে? গল্প শেষ হয়নি যদি। মোরাল অফ দ্য স্টোরি কি? বেশি লোভ করে ভালো নয়, নাকি? ওকে ফাইন। অন্যদিকে সকাল হলো, আস্তে আস্তে গ্রামের সর্দার অলি এলো, সকলকে জড়ো করলো, গ্রামের বট গাছের কাছে নিচে এলো সবাই। ঘটনাটা সবাইকে বলা হলো যে এমনি এমনি হয়েছে। গ্রামের ওটাই সিস্টেম, কোনো ঘটনা হলে সবাইকে ডেকে নিয়ে বলা হয়, ঠিক আছে? এরপর একদল যুবককে পাঠানো হলো, যাও পুলিশ ডাকো, কারণ পুলিশ তো এসে গেছে, পুলিশদের সিস্টেম মানতেই হবে। এখন ব্রিটিশ রাজ চলছে, তো আমাদের তো ব্যবস্থা আছে, কিন্তু এত বড় ঘটনা ঘটলো, পুলিশকে জানাতে হবে। যাও পুলিশ ডেকে আনো। এখন ব্রিটিশদের রাজত্ব, তাদের নিয়ম অনুযায়ী চলতে হয়। আমাদের নিজেদের রীতিনীতি আছে বটে, কিন্তু পুলিশকে জানাতে হবে, তার কারণ ব্রিটিশদের এখন রাজত্ব চলছে, ব্রিটিশদের নিয়ম মানতে হবে। তবে চোরকে মারাটা কোনো হত্যা তো নয় আমাদের রীতি অনুযায়ী, আমাদের গ্রামের রীতি অনুযায়ী। চোরকে মারলাম, এটা হত্যা কিসের? এটা কোনো তো হত্যা নয়। পুলিশকে ডাকা হোক, পুলিশকে বলা হোক, ঠিক আছে? এটা ওরা বললো। গ্রামের পুলিশ এলে তখন বলা হবে যে গ্রামবাসীরা আমরা সবাই চোর মেরেছি, সবাই পিটিয়ে দিয়েছি, কারণ আমাদের রীতি অনুযায়ী এটা কোনো দোষের নয়, ঠিক আছে? যদি বলে কে মারলো, বলবো আমরা সবাই মেরেছি, এমনি বলবো আমরা, ঠিক আছে? তা যাই হোক, কিছুক্ষণ পর পুলিশ এলো। ব্রিটিশ পুলিশ সব কিছু শুনলেন এবং বললেন আপনারা ভুল করেছেন। চোর যদি চুরি করতে এসেই ছিল, তাকে আপনারা মারলেন কেন? মারা তো উচিত হয়নি। সেটা সে দোষী কিনা সেটা তো আদালত বিচার করবে, যে কি শাস্তি পাবে সেটা তো বিচার ব্যবস্থা রয়েছে তার জন্য। আপনারা পিটিয়ে মেরে দিচ্ছেন, আপনারাই আইন, আপনারাই পুলিশ, আপনারাই আদালত, সবকিছু এইভাবে বলছে। কি বলছে? ব্রিটিশ পুলিশ। তো সবাইকে ধমক লাগালো। তারপর কি বললো? যে আপনারা ভুল করেছেন এবং আপনারা যে হত্যা করলেন একটা মানুষকে, এটা অন্যায়। আর যদি চোর চুরি করেই থাকে, তার বিচার আদালত করবে, আপনারা কেন পিটিয়ে মারলেন? ঠিক আছে, আপনার যে অন্যায় করেছেন তা কিন্তু আপনাদেরকে শাস্তি পেতেই হবে। আপনাদেরকে আমি কিন্তু শাস্তি দেব, আপনাদের নামেও কিন্তু কেস হবে। গ্রামের মোড়ল সহ প্রতিটি পুলিশে ব্রিটিশের বিরোধিতা করলো। গ্রামের লোকজন বললো না না, এটা অন্যায়, আমাদের রীতিনীতি অনুযায়ী আমরা ঠিকই কাজ করেছি। কিন্তু তা যাই হোক, মৃতদেহটা দেখা দরকার, ঠিক আছে? পুলিশ বলছে ঠিক আছে, চলো ডেড বডিটা দেখি। গেল কোথায় ডেড বডিটা? পুলিশ মৃতদেহ দেখতে এলো, পাতা সরানো হলো। কিন্তু এ কি, যখন পাতা সরাতে গেল কি দেখলো? পাতা যখন সরালো দেখলো চোর কোথায়? এ তো আমাদের নায়গার। চোর তো নেই, নায়গার পড়ে আছে, নায়গার মরে পড়ে আছে। কে যেন নিষ্ঠুরভাবে নায়গারকে হত্যা করেছে। সমস্ত গ্রামবাসীরা তো হতভাগ, বাক্যহারা। চোরের দেহ রাখার দরকার ছিল, জ্ঞান থাকা দরকার ছিল, নায়গার এলো কি করে? ঘটনা তো ব্যাখ্যাতীত, কারো মাথায় ঢুকছে না যে হলো কি করে এভাবে, এটাও কি সম্ভব? সবাই বিস্মিত, সবাই পুরো হতবাক হয়ে গেল। নায়গারের স্ত্রী নায়ের মধ্যে কান্নাতে ভেঙে পড়লো। নায়ের মধ্যে তো প্রচুর কাঁদতে লাগলো, নায়গারের মৃতদেহকে ধরে অসহায়ভাবে কাঁদতে লাগলো, ঠিক আছে? শেষ পর্যন্ত নায়গারের মৃতদেহকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। গ্রামবাসীরা বাধা দিল, গ্রামবাসীরা বললো না না, পোস্টমর্টম হয় না ওই সমস্ত, ঠিক আছে? কিন্তু পুলিশ সিস্টেম, ব্রিটিশ ব্যবস্থা, পোস্টমর্টম করতেই হবে নাকি? কিন্তু পুলিশ নিজেদের শক্তি বলে জোর করে দেহকে তুলে নিয়ে গেল। নায়ের মধ্যে তাকে সান্ত্বনা, নায়ের মধ্যেকে অনেকে সান্ত্বনা দিতে লাগলো, ঠিক আছে? কিন্তু নায়ের মধ্যে বুঝলো যে তার স্বামী কিন্তু চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে গেছে। একটা ছোট্ট ভুলের জন্য কিভাবে নায়ের মধ্যে এবং নায়গারের জীবন নষ্ট হয়ে গেল, সেটা আমরা এই গল্পে দেখছি। তার মানে অতিরিক্ত লোভ করতে গিয়ে যে কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে গেল, সেই গল্পটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আফ্রিকান কালচার বিষয়টাকে বুঝতে পারছি। ব্রিটিশরা কিভাবে নিজেদের সমাজ ব্যবস্থা, নিজেদের রীতিনীতি এবং নিজেদের আইন ব্যবস্থাকে চাপিয়ে দিচ্ছিল, সেই বিষয়টা বুঝতে পারছি। তাহলে এই গল্পটা একটা অসাধারণ ছোট গল্প, দ্য গ্রিন লিভস, সবুজ পাতাগুলো। বুঝতে পারলে কিনা? একবার দেখে নাও, এরপরে আমরা লাইন বাই লাইন আসবো। আমরা দেখে নাও আগে এটা গল্পটা ছিল, কনটেক্সটটা বোঝানোর জন্য আমি বললাম। এরপর ক্যারেক্টারগুলো জানবো, গল্পটাকে পড়বো আমরা। অলরাইট, লেটস গেট স্টার্ট গাইস।